আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। মালয়েশিয়ায় ডক্টর ইউনুস আনোয়ার ইব্রাহিম বৈঠক, 5 সমঝোতা স্মারক সই। যৌথ সংবাদ সম্মেলনে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যয়। We restored the economy, we restored the institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পদ বিক্রির উদ্যোগ ব্রিটিশ প্রশাসনের প্রাপ্ত অর্থে পরিশোধ করা হবে ব্যাংকের ধার দেনা। শুরু হলো ডাকসু নির্বাচনের ফর্ম বিতরণ, জমা দেয়া যাবে 19 আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীদের অধিকার রক্ষার কথা বলছেন ফর্ম সংগ্রহকারীরা। বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, অভিযোগ রিজভির। চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান। পাহাড়ে বছরে প্রায় 700 কোটি টাকা চাঁদাবাজি। সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপরতায় কমছে পর্যটক, বেশিরভাগ দর্শনীয় স্থানই ফাঁকা। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ধরে বিভিন্ন ধরনের অনিরাপত্তা দেখা যায়, হাইজ্যাক হইতে পারে বা ডাকাত পড়তে পারে। পরোক্ষ চাঁদা এই বিষয়টা আছে, এখানে যারা সশস্ত্র গ্রুপগুলো আছে তারা এটা করে। ওয়াশিংটন ডিসিকে অপরাধমুক্ত করতে মরিয়া ট্রাম্প, গৃহহীনদের তাড়াতে ন্যাশনাল গার্ড মোতায়েন, বাড়াচ্ছেন পুলিশি ক্ষমতা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ 5টি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে MOU সই হয়। পরে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশের তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, অর্থনীতি সহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি হবে জাতীয় নির্বাচন। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এরপরই একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা। পরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ 5টি খাতে সমঝোতা স্মারক সই হয়। এরপরেই যৌথ ব্রিফিংয়ে কথা বলেন দুই সরকার প্রধান। বাংলাদেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান ডক্টর ইউনুস। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. এ সময় বাংলাদেশি তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনুস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। To thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. ব্রিফিংয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনুসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Commitment to our friends to ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসনের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তাতে ইতিবাচক সায় দেন আনোয়ার ইব্রাহিম।
পরে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে ব্রিটিশ প্রশাসন। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ড থর্নটনের তত্ত্বাবধানে বিক্রি হবে বিপুল স্থাবর সম্পত্তি। সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয় তথ্য। বিক্রয়কৃত অর্থ দিয়ে পরিশোধ করা হবে সাইফুজ্জামানের সে দেশের আর্থিক প্রতিষ্ঠানের কাছে থাকা দাঁড় দেনা। Bangladeshi minister on a $13,000 salary. বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের বিভিন্ন সম্পদ পরিচালনার দায়িত্বে ছিল তার মালিকানাধীন 6টি আবাসন কোম্পানি। ওই প্রতিষ্ঠানগুলো এখন ব্রিটিশ প্রশাসনের নিয়ন্ত্রণে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদের একটি বড় অংশ বিক্রি করা হবে। দেশটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ড থর্নটন এই দায়িত্ব পেয়েছে। বিক্রির তালিকায় আছে লন্ডন ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় একাধিক শহরে থাকা বিভিন্ন আবাসিক ভবন। সম্পদ বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পরিশোধ করা হবে সাইফুজ্জামানের দায় দেনা। এর মধ্যে আছে সিঙ্গাপুরের ঋণদাতা প্রতিষ্ঠান ডিবিএস, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক। এছাড়া ব্রিটিশ কোম্পানিজ হাউসে বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির আবেদনও জমা পড়েছে। সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে $35 কোটি ফেরত চায় তারা। যুক্তরাজ্যে বাড়ি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট সহ 3 শতাধিক প্রপার্টি রয়েছে সাইফুজ্জামানের, যেগুলোর মূল্য 17 কোটি পাউন্ড। অভিযোগ রয়েছে দেশ থেকে অর্থ পাচার করে ব্রিটেনে এসব সম্পদ গড়ে তুলেছেন তিনি। বাংলাদেশ কর্তৃপক্ষ বিগত সরকারের মন্ত্রী, এমপি সহ সম্পৃক্তদের বিদেশে থাকা অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানের পর বেরিয়ে আসে সাইফুজ্জামানের বিপুল সম্পত্তির খবর। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত জুনে সাইফুজ্জামানের বেশ কিছু সম্পদ জব্দ করে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। এর মধ্যে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় রয়েছে 1,10 লাখ পাউন্ডের বিলাসবহুল একটি বাড়ি। সেন্ট্রাল লন্ডনের ফিটজরভিয়ায় রয়েছে অনেকগুলো ফ্ল্যাট। সাইফুজ্জামান ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনের সম্পদও জব্দ করেছে এনসিএ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। সকাল 10টা থেকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়। এছাড়া 18টি আবাসিক হলের সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। এবার ফর্মের মূল্য রাখা হয়েছে 300 টাকা। আগামী 18 আগস্ট পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। 19 আগস্ট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। একজন প্রার্থী সর্বোচ্চ 5 জন সমর্থককে সঙ্গে নিয়ে ফর্ম তুলতে পারবেন। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। ইশতেহারে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবেন তারা। স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক। শিক্ষকদের নির্বাচন বা কর্মচারীদের নির্বাচন, এই নির্বাচনগুলো গতানুগতিকভাবে চালু ছিল, বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি। কিন্তু ছাত্রদের অধিকারের ব্যাপারে আমরা দীর্ঘদিন পরে আবার একটা আমাদের ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞান চর্চার কেন্দ্র এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে প্রত্যয় আছে, সেই প্রত্যয় নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে সদস্যপদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে, অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আরাফাত রহমানের 56তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় অভিযোগ করেন, শেখ হাসিনার পৈশাচিকতার শিকার হয়েছিলেন আরাফাত রহমান। দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে তার এই অকাল মৃত্যু হতো না বলেও মন্তব্য করেন তিনি। রিজভী আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা রয়েছে জাতি, কিন্তু নির্বাচনকে বিলম্বিত করতে এখনও অনেকে ষড়যন্ত্র চলমান। চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। 5ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই
টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্ট মামলা হয়েছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। বাদী তানভীর সিরাজ বলেন, সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম কোনো তথ্য যাচাই বাছাই না করে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলাটি করা হয়েছে। আর্থিক কেলেঙ্কারি এবং গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যাও 48 ঘন্টার মধ্যে দলকে দিতে বলা হয়েছে। এর আগে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন থামিয়ে দিতে 5 লাখ টাকা চাঁদা আদায়ের কল রেকর্ডিংয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ, যেখানে বন্দরে আন্দোলন দমাতে 5 লাখ টাকা নেয়ার পর আরও 5 লাখ টাকা নিতে বলেছিলেন নিজাম। তবে অভিযুক্তের দাবি এটি মে মাসের ঘটনা। রিফাত নামে একজনকে মারধর ও আটকে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রার্থী রিজাউর ও তার অনুসারীরা একটি জোরপূর্বক রেকর্ডিং করে। নিজামের বিরুদ্ধে আগেও 2 কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। সোমবার সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা। এই মামলায় হাজির করা হয়েছে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর 4 আসামি এখনও পলাতক। গত 14 জুলাই এই মামলায় 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে 2013 সালে 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জনকে এবং সাভারে ইয়ামিন হত্যা মামলায় নায়ক সোহেল, জাকির হোসেন সহ 5 আসামিকে তোলা হয়েছে ট্রাইব্যুনালে। এদিকে শেখ হাসিনার স্টেট ডিফেন্স বা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী হতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন ZI খান পান্না। তবে আদালত জানিয়ে দেন, সময় পেরিয়ে গেছে, সেই সুযোগ এখন আর নেই। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় পাহাড়ে কমছে পর্যটক, এর প্রভাব বাড়ছে স্থানীয়দের অর্থনৈতিক সংকট। অপহরণ, চাঁদাবাজি ও আধিপত্যবাদের প্রভাব বিস্তারে উদ্বিগ্ন পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী। প্রাণ ভয়ে গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে কেউ কথাই বলেন না। থমথমে পরিস্থিতিতে রুদ্ধশ্বাস জীবন। নিরাপত্তা নিশ্চিতে দর্শনীয় স্থানগুলোতে পর্যটনের জন্য রয়েছে নানা বিধিনিষেধ। পাহাড়ি জনপদে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে আহমেদ রেজা ধারাবাহিকের আজ 3য় পর্ব। ছবি তানভীর মিসানের। পাহাড়ি পর্যটকদের জন্য অনেকটাই পরিচিত এলাকা রুমা বাজার। সেখানে ক্রমান্বয়ে পর্যটকদের সংখ্যা আসলে কমছে। কারণ হিসেবে অনেকেই বলছেন পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর যে অস্থিরতা সেটি মূল কারণ। তবে সেটি কমাতে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করা হলেও আতঙ্কে অনেকেই মুখ খুলতে চাইছেন না। স্থানীয়দের মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ে আতঙ্ক এতটাই যে আর্থিক দৈন্যদশার মধ্যে জীবন চললেও সহিংস কার্যক্রম নিয়ে ভয়ে কেউ মুখ খোলেন না। পাহাড়ে অপহরণ, হত্যা কিংবা চাঁদাবাজির মতো অপরাধ এতটাই প্রকট যে স্থানীয়দের মধ্যে যাদের সাথে কথা হলো তারাই আতঙ্কগ্রস্ত। আমরা তো সারাদিন বসে থাকি, 200 টাকা পাই নাই, কি করবো, কষ্ট বিনিময়ে চলতে তো হয়। পরিস্থিতি কি হয়েছে, কি চলতেছে? আগে কিছু দ্বারা কিছু পরিস্থিতি করছে না, এখন তারা আসে নাই, তারা কোথায় গেছে জানতেছে না। অস্থিরতা কারা করে এগুলা সত্যিভাবে জান না আমরা। আপনি জানেন না? আমরা তো দোকানে বসে বসে কি করে জানবো। মধ্য দিয়ে ছিল একটু গন্ডগোল ছিল, শান্তি হয়ে গেছে এখন। কারা করতে গেলো? ওই যে কুকুর নাম বলছে তো কুকুর, আমরা কুকুর তো কোনোদিন দেখিও নাই।
পার্বত্য এলাকায় মৌসুম অনুযায়ী যে সংখ্যক পর্যটক থাকার কথা তার তুলনায় কম সংখ্যা মিলল আমাদের কাছে। দল বেঁধে স্বজন কিংবা বন্ধুদের সাথে যারা এসেছেন তাদের মধ্যেও আছে এক ধরনের উৎকণ্ঠা। বেশ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ধরে বিভিন্ন ধরনের অনিরাপত্তা দেখা যায়, আবার সেন্সিটিভ এরিয়া হওয়ায় দেখা যায় আমরা ওইখানে সহজে যাইতে পারি না। দেখা গেছে অনেক সময় হাইজ্যাক হইতে পারে বা ডাকাত পড়তে পারে। বান্দরবানের যে কয়েকটি এলাকায় পর্যটকরা সৌন্দর্য অন্বেষণে যান তাদের বেশিরভাগ স্থানেই যাওয়া নিরুৎসাহিত করছে আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি বগা লেকের পরে কেওক্রাডাং সহ বেশ কয়েকটি স্থানে পর্যটকদের যাওয়ায় আছে নিষেধাজ্ঞা। কুকিচিংয়ে রাগ করছি, কুকিচিং বিষয়টা বললে আমি কষ্ট পাই, এই জন্য রাগ করছি। বগালেক চালু আছে, বগালেক চালুর কারণে পর্যটকরা তেমন আসতেছে না। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটির সব হোটেল মোটেলকেই নিয়মিত চাঁদা দিতে হয়। সূত্রের তথ্য বলছে 3 পার্বত্য জেলা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির মাধ্যমে বছরে প্রায় 700 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। চাঁদাবাজি আমাদের কাছ থেকে কখনো দেখিনি এরকম। কাদের কাছ থেকে করে? এটা বিভিন্ন, এখন এখানে তো মিডিয়াতে জানি না আসলে কোত্থেকে কার থেকে ইয়ে করে। একটা কলার গাড়ি 500 টাকা, 200 টাকা এখনও নেই। বান্দরবান টু রুমা টু বান্দরবান যেতে চাইলে মালের গাড়ি হোক, যা গাড়ি হোক। 2-1টি জায়গা আছে, এটা হয়তো ভবিষ্যতে এটা খুলে দেওয়া হবে আর কি। অস্বীকার করার কোনো নাই, এক ধরনের পরোক্ষ চাঁদা এই বিষয়টা আছে। এখানে যারা সশস্ত্র গ্রুপগুলো আছে তারা এটা করে। অবশ্য পাহাড়ের শক্তিমত্তা ও প্রভাব বজায় রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলো কখনোই স্থিতিশীল পরিবেশ চায় না। পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান এবং কার্যক্রমের জন্য পর্যটন স্থানগুলো অনেকটা পর্যটক শূন্য হয়ে পড়ছে এবং তার কারণ হিসেবে বলা হচ্ছে চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্রের ঝনঝনানির মতো বিষয়গুলো। বিশেষ করে সশস্ত্র গোষ্ঠী কুকিচিনের কার্যক্রম এবং তাদের উপস্থিতি এই অঞ্চলে বিশেষ আতঙ্ক বিরাজ করছে, যে আতঙ্ক নিরসনে স্থানীয় জনগোষ্ঠী মনে করছে এখনই উদ্যোগ নেয়ার সময়। আহমেদ রেজা, যমুনা নিউজ, বগালেক, বান্দরবান। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং বিচার সহ 8 দফা দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। দাবিগুলোর অন্যতম সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ, নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ, স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ। অভিভাবকরা বলেন, ট্র্যাজেডির প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনার তদন্ত ও বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নিহত শিশুদের পরিবারের সাথে সরকারের তরফ থেকে এখনো কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করেন তারা। আজকে এখানে আমরা আসছি, শিক্ষকরা যদি বলতো যে আমরা আপনাদের পাশে আছি, তাহলে তারা আমাদের পাশে আজকে দাঁড়াচ্ছে না কেন? আজকে কেন স্টুডেন্ট আসছে না? আরিয়ান নামের একটা বাচ্চা, সেই বাচ্চাটারে পায়ের নিচে ফেলায়া রিকশায় করে নিয়ে গেছে কেন? এটা কি স্যারের দায়িত্ব ছিল না? সরকারের প্রশিক্ষণ দেওয়া যুদ্ধ বিমান স্কুলের উপরে এসে পড়ছে, এখানে সরকারের রাষ্ট্রের দায় আছে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 14 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে চালানো হয় এই অভিযান। 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, হেলমেট, চাপাতি সহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করেন তারা। সোমবার দিনভর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তারকে ঘিরে চলা দুপক্ষের সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত হন। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প রাত 8টা থেকে প্রায় 2 ঘন্টা অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় অন্যতম মাদক কারবারি নাসিম সহ 14 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, মাদক, হেলমেট ও লাইফ জ্যাকেট সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কভারেজ দেখে আমরা প্রায় 13 থেকে 14 জনকে আজকের এবং গতকালকের ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই এবং ফাইনালি আমরা ওই 14 জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে
তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই, বাকিদেরকে আমরা ছেড়ে দেই। সোমবার সকালে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তার ঘিরে চলে উত্তেজনা। এক নারী সহ আহত হন কয়েকজন। প্রাণ যায় শাহ আলম নামের এক ব্যক্তির। দুই পক্ষ মাদক বিক্রি নিয়ে লাগে, ওরা চায় না যে ওরা মাদক বিক্রি করুক। ক্যাম্পের ভিতরে মাদক ব্যবসায়ীরা আছে, তাদের জন্য নিজে মাল বেচা কেনার কোনো তারা মারামারি করতেছে। এখানে তো আমাদের কোনো কিছু না, আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি, আমাদের দোকানপাট বন্ধ হয়েছে। ককটেল মারছে নাকি আগুন জ্বলি উঠছে, উনি আর কি পুড়িয়ে বাজার টাজার ছিটিয়ে গেছে। পুলিশ জানায় সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে এই ক্যাম্প থেকে 2.5 কোটি টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। এরপরেই দুপক্ষের আধিপত্য বিস্তার ঘিরে চলে সংঘর্ষ। তাদের মধ্যে এখন এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে যে এক পক্ষ হয়তো আরেক পক্ষকে ফাঁসানোর জন্য পুলিশকে সহযোগিতা করতেছে, প্রশাসনকে সহযোগিতা করতেছে। 2-3টা গ্রুপ নিজেরা এক হয়ে গেছে যে এইভাবে যদি চলতে থাকি তাহলে তো এক সময় দেখা যাবে যে এই জেনেভা ক্যাম্পে এই মাদক ব্যবসায়ীদের অস্তিত্বই হয়তো রাখবে না পুলিশ। তো এই কারণে নিজেরা এক হয়ে ওই যে নিজেদের শক্তির একটা মহড়া দিছে। জেনেভা ক্যাম্পের বিশাল মাদক সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় জনবলের অভাবের কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী মালিবাগে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ের প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার হয় সোমবার। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানবো। ঢাকা মেডিকেলের মর্গের সামনে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বির কাছে। রাব্বি, মরদেহ কি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে? এ বিষয়ে স্বজনরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন? আপনি জানেন যে জাকির এবং মিজানে এই দুজনের মরদেহ কালকে পার্কিংয়ে একটি প্রাইভেট কারের থেকে উদ্ধার করে পুলিশ, এবং উদ্ধারের পরপরই কিন্তু চাঞ্চল্য তৈরি হয় যে দুটো যুবক এভাবে তাদের লাশ পাওয়া যাবে গাড়িতে। এবং যে তথ্য এই মুহূর্তে আমরা জেনেছি যে জাকিরের বাবা তিনি জানালেন যে তার সন্তানকে হত্যা করা হয়েছে, এবং সেই সাথে মিজানের পরিবারও কিন্তু এই মর্গে এসেছেন। আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাইব এখানে মিজান এবং জাকিরের যে পরিবার আছে তারা এই উপস্থিত হয়েছে, যে আপনারা ধারণা করছেন যে এটি হত্যাকাণ্ড, কেন বলছেন? আমরা বলছি এই কারণে যে ওনার অ্যাকচুয়ালি এলাকায় কোনো রাজনীতি কোনো নেই, কোনো রাজনীতি কোনো ক্যারিয়ার ছিল না, কিন্তু ওর একটা ছিল যে 2022 সালে আমেরিকা যাওয়ার জন্য একটা দালাল চক্রকে 25 লক্ষ টাকা দিয়েছিল। তো এই টাকাটা ওরা একবার শ্রীলঙ্কায় নিয়েছিল, 6 মাস ওখানে রাখছে। 6 মাস রাখে ওর বাবা থেকে বিভিন্নভাবে জিম্মি করে যে আজকে ফ্লাইট হবে, কালকে ফ্লাইট হবে, এই টাকা দাও, এই টাকা দাও, এভাবে টোটাল 25 লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু 6 মাস থাকার পরে ওনারা ফ্লাইট দিতে পারে না, পরে ওনারা আবার রিটার্ন পাঠানোর পরে ওনার বাবা সহ যখন অফিসে গিয়েছিল ওনাদের কাছে টাকাটা রিটার্ন চাইছিল, ওনারা টাকাটা রিটার্ন দেয় নাই। ওনারা বলছে তোমরা আমাদের ভালো ফলাইতে পারবে না, এই ধরনের বিভিন্ন রকম থ্রেড এবং হ্যারাসমেন্ট এবং গায়ে হাত পর্যন্ত দিছে। 10 তারিখে কি টাকা দেওয়ার ডেট ছিল? হ্যাঁ, 10 তারিখে টাকা দেওয়ার ডেট ছিল। কিছু 10 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল, এটা নগদ অথবা চেক এভাবে একটা দেওয়ার কথা ছিল। সেই হিসাবে জাকির এখানে আসছে, যত সম্ভব জাকিরের সাথে এভাবে কথা। এখন জাকিরের মোবাইলে এটা কথা হয়েছে কি না হয়েছে এটা তো মোবাইলটা পুলিশ হেফাজতে আছে, এখন ওইটা ইনভেস্টিগেশন করার পরে জানা যাবে। কিন্তু আমরা আগে থেকে জানি যে 10 তারিখে একটা অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল। যেই সূত্র ধরে তারা এই দাবিটি করছেন যে 11 তারিখে মরদেহ উদ্ধার হয় এবং 10 তারিখেই এজেন্সির থেকে 10 লক্ষ টাকা জাকিরকে দেওয়ার কথা, সেই কারণেই তারা বলছে যে এটি হত্যাকাণ্ড। যদিও পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত হত্যার যে আলামত সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তেমন কিছুই তারা পায়নি। রাব্বি, আপনাকে ধন্যবাদ। উপদেষ্টা পরিষদের কারো বিরুদ্ধেও যদি দুর্নীতির অভিযোগের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় তাহলে তার তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। দুপুরে রংপুরে দুদক কার্যালয় ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, শুধু মুখে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এমন অভিযোগ নয়, সুনির্দিষ্ট তথ্য আসতে হবে। এ সময় তিনি আরো বলেন, পুরনো অনেক মামলা ধামাচাপা দেওয়া হয়েছে, সেগুলো পুনরুজ্জীবিত করার কাজ চলছে। পরে রংপুর ডিসি অফিসে গণশুনানিতে অংশ নেন দুদক চেয়ারম্যান। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। কাজেই এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয় আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন। সাংবাদিকরাই হচ্ছে এই সমাজের হুইসেল ব্লোয়ার।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে আয়োজিত বিজনেস ফোরামে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। And from Malaysia, visiting us, and we discussed what is happening in Malaysia. They said we can do it in Indonesia. And it became a problem. Ahon Sahiram, that was the name given to it. The reason I'm mentioning this, the creativity, this was not in a textbook or anything. That gradually they figured it out how to handle this situation, benefit people. Today microcredit is a global phenomenon. It all started in Bangladesh. So these are the seeds that you see. Bangladesh can produces these seeds all the time. And that microcredit idea now is all over the United States. They have more than 200,000 women in the program. হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের উদ্যোগে 3 দিন ব্যাপী হজ ও ওমরা ফেয়ার 2025 শুরু হবে 14 আগস্ট। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 2 দিন চলবে এই মেলা। সকালে রাজধানীর হোটেল ভিক্টোরিতে সংবাদ সম্মেলন হয়। তাতে জানানো হয় এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ যাচাই বাছাই হবে। মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজে এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ মিলবে। প্যাকেজে মিলবে 10 থেকে 20,000 টাকা ছাড়। হাব জানায় ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে দ্বিগুণ ভাড়া নেওয়া হলেও কোনো এয়ারলাইন্স সেভাবে ফ্লাইট পরিচালনা করে না। বিমান ভাড়া সর্বোচ্চ 1,20,000 টাকা হওয়া উচিত মনে করে হাব। যদি এটি 30 থেকে 45 দিন ম্যান্ডেটরি করা হয় তাদের থেকে খাবার 10 থেকে 20,000 টাকা পর্যন্ত হজ যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন যারা মেলা এসে এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হবেন বা প্রাক নিবন্ধন করবেন। বাস্তবতার নিরিখে সর্বোচ্চ 1,20,000 টাকা হওয়া উচিত। এর বাইরে হজের বিমান ভাড়া হওয়াটা উচিত নয়। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমানো নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টিও ভাবা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ব্যবসা বাণিজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রভাব নেই। বাণিজ্যের নানা দিক দিয়ে আলোচনার জন্য ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও দিল্লির সাড়া পাওয়া যায়নি বলে জানান উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার, জানান উপদেষ্টা। আমদানিও উন্মুক্ত করে দেওয়া হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করবে সরকার। আইন শৃঙ্খলা ভালনারেবল কথাটা কতটুকু সঠিক আমি ঠিক জানি না। আমার জানা মতে আইন শৃঙ্খলার সমস্যা আছে, বাট ভালনারেবল মেবি নট দি রাইট ওয়ার্ড। এবং যে জায়গায় বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় সংকট আছে, সামগ্রিকভাবে কোনো সংকট আইন শৃঙ্খলার নেই। আমরা যে 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে, আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং মানে বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস, সেটা এখনো জারি আছে এবং এটা থাকবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে অপরাধমুক্ত করার মিশনে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গৃহহীনদের তাড়িয়ে দেওয়ার ঘোষণার পর এবার সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন তিনি। মেট্রোপলিটন পুলিশকে নিয়েছেন সরকারের নিয়ন্ত্রণে। উদ্দেশ্য, সহিংসতা ঠেকাতে নিরাপত্তা কর্মীদের ক্ষমতা বাড়ানো। ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে। কয়েকদিন ধরেই আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, গৃহহীনদের চাপে বিপর্যস্ত ওয়াশিংটন। তাদের কারণে ভয়াবহ আকারে বাড়ছে সহিংসতা, রক্তপাত সহ অপরাধ প্রবণতা। অপরাধ দমনে হঠাৎ করে ব্যাপক তোড়জোড় শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিকে নিরাপদ করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডিস্ট্রিক্ট মেট্রোপলিটন পুলিশকে ফেডারেল সরকারের অধীনস্থ করেছেন তিনি, যার অর্থ সরাসরি সরকারের হস্তক্ষেপে পরিচালিত হবে নিরাপত্তা কর্মীরা। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল গার্ডের অন্তত 800 সদস্য।
rescue our nation's capital from crime, bloodshed, আমাদের bedlam, রাজধানীকে অপরাধ, রক্তপাত আর কলঙ্কমুক্ত করতে ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি। আজ ওয়াশিংটন ডিসির স্বাধীনতা দিবস। আমরা আমাদের রাজধানী ফিরিয়ে নিচ্ছি। এই শহরকে খুব দ্রুতই জঞ্জালমুক্ত করব। একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের তাড়ানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। জানান অপরাধ মোকাবিলায় বাস্তুহারাদের জায়গা দেওয়া হবে রাজধানী থেকে অনেক দূরে। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় বিপাকে পড়েছেন ওয়াশিংটনের গৃহহীনরা। তারা যা করার কথা ভাবছে তাতে দুশ্চিন্তায় পড়ে গেছি। সত্যি এটা করলে আমাদের মতো যারা আছে সবার উপরই গুরুতর প্রভাব পড়বে। আপনারা জানেন গৃহহীনদের অনেকেই অসুস্থ। আমাদের একটা ঘর দিন, যাদের প্রয়োজন তারা থাকতে পারবেন, কিন্তু আপনারা আমাদের ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আপনারা কখনোই জানবেন না কেন একজন মানুষ গৃহহীন হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনকে যতটা না অপরাধের আখড়া হিসেবে দেখাচ্ছেন, বাস্তবতা কিন্তু ভিন্ন। ডেমোক্র্যাটদের দখলে থাকা অঞ্চলটিতে গেল বছর অপরাধের হার ছিল 30 বছরের মধ্যে সর্বনিম্ন। মাত্র এক বছরের ব্যবধানে রাজধানীতে সহিংসতা কমেছে 35%। আমরা বিশ্বাস করি না আমেরিকার মাটিতে আমেরিকানদের বিরুদ্ধে সেনা ব্যবহার বৈধ। কোভিড পরবর্তী সময়ে এখানে অপরাধের মাত্রা কিছুটা বাড়লেও আইন প্রয়োগের মাধ্যমে আমরা সেটিকে নিয়ন্ত্রণে এনেছি। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে। মার্কিন রাজধানীতে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় 4000। অনিক রহমান, যমুনা নিউজ। ক্রিকেটার হিসেবে নয়, অ্যাথলেট হিসেবেও করতে হবে উন্নতি। ফিটনেস টেস্টে পাশ ফেল মুখ্য না, উন্নতি করাই মূল লক্ষ্য বলছেন বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি। মঙ্গলবার টাইগারদের ফিটনেস ক্যাম্পের পর গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ক্রিকেটাররা যথেষ্ট পরিশ্রমী, তারা মুখিয়ে থাকে সেরা হওয়ার জন্য। জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্টের পর দুদিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে মিরপুরে শুরু হয়েছে ক্যাম্প। সকাল 9টার কিছু সময় আগে বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির নেতৃত্বে শুরু হয় ফিটনেস ড্রিল। প্রায় ঘণ্টা দেড়েক মিরপুরের মূল মাঠে ঘাম ঝরান ক্রিকেটাররা। টাইম ট্রায়াল টেস্টে ক্রিকেটারদের ফিটনেস পরখ করছেন কেলি। জানালেন পাশ ফেলটা ইস্যু না, মূল লক্ষ্য ফিটনেসের উন্নতি। ক্রিকেটাররা প্রায় 12 মাস ব্যস্ত থাকে খেলার মধ্যে, অফ সিজন বলতে কিছু নেই। তাই এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করছি। কার কোথায় শক্তিমত্তা, দুর্বলতা তাই খুঁজে বের করার চেষ্টা করছি। তাই এখানে পাশ ফেল মুখ্য নয়, ফিটনেসের উন্নতি করাই লক্ষ্য। ক্রিকেটাররা সেরা হওয়ার জন্যই মুখিয়ে থাকে বলছেন এই কোচ। সেই সাথে শুধু ক্রিকেটার হিসেবে নয়, একজন অ্যাথলেট হিসেবেও উন্নতি করতে হবে বলছেন নাথান কেলি। ক্রিকেটাররা খুব মোটিভেটেড, ওরা পরিশ্রমী, তারা সেরাটা হতে চায়, তাদের ইচ্ছা শক্তি অনেক। আমি কখনো তাদের কাছ থেকে ফিটনেস নিয়ে অভিযোগ পাইনি। তারা তাদের সর্বোচ্চটা দিয়ে উন্নতির চেষ্টা করছে। তবে শুধু ক্রিকেটার হিসেবেই না, অ্যাথলেট হিসেবেও তাদের উন্নতি করতে হবে। ছুটি কাটিয়ে এদিন দলের সাথে যোগ দিয়েছেন লিটন দাসও। শারীরিক অসুস্থতার জন্য জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্টে ছিলেন না টি-20 অধিনায়ক। কিছু সময় রানিং শেষে সতীর্থদের সাথে এদিন মাঠ ছাড়েন লিটন। শুক্রবার পর্যন্ত চলবে এই ফিটনেস ক্যাম্প। এরপর স্কিল ট্রেনিং শেষে 20 আগস্ট থেকে নেদারল্যান্ড সিরিজের ভেন্যু সিলেটে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার ফুটবলের খবর। এশিয়ান কাপের মূল পর্বে নিজেদের সেরাটা দিতে চায় অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। বাছাই পর্ব উতরে গতরাতে লাওস থেকে দেশে ফিরে এমনটা জানিয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার। তবে গোলরক্ষক স্বপ্নরানী মণ্ডল বলেছেন, বড় দলগুলোর সঙ্গে নিজেদের খেলার পার্থক্যটা বুঝেছে দক্ষিণ কোরিয়া ম্যাচে। তবে দলের সাথে ফেরেননি কোচ পিটার বাটলার। লাওস থেকে সরাসরি ইংল্যান্ডে গেছেন ছুটি কাটাতে। একের পর এক সাফল্য গেঁথে চলছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সাফল্যের সুতোয় ঋতুপর্ণাদের পর এবার সাগরিকারা লিখল নতুন ইতিহাস। এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে সোমবার মধ্যরাতে দেশে ফিরলেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দলের সদস্যরা। লাওস থেকে ব্যাংকক হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আফিদাদের বহনকারী বিমান। বাফুফে থেকে ছিল ছোট্ট আয়োজন।
বাছাই পর্বের 2 ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে বড় হার। এতে নিজেদের সক্ষমতা সম্পর্কে ধারণা ও উন্নতির ক্ষুধা দুটোই বাড়িয়েছে মেয়েদের। সাফে একরকম হয়, এফসি তো অন্যরকম হয়। এফসির খেলা বরাবরই একটু টাফ হয়, তো আমরা প্রথম 2 ম্যাচ মানে ভালোভাবেই জিততে পারছি। নেক্সট ম্যাচটা আমাদের জন্য একটু টাফ ছিল, কারণ হচ্ছে আমি মনে করি যে ওরা শুধু এশিয়ার না, ওয়ার্ল্ডের একটা বেস্ট টিম, তো ওদের সাথে আমরা খেলার সুযোগ পাইছি। এটাই হচ্ছে আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারছি যে আমরা এখন কোথায় আছি। নারীদের মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব 20 দলের অধিনায়কের দায়িত্বে আফিদা খন্দকার। 2 দলই আবার খেলবে এশিয়ান কাপের মূল পর্বে, তাই ধারাবাহিকতা রক্ষা করতে চান তিনি। এছাড়া বাফুফে থেকে পর্যাপ্ত সমর্থন পাবার কথাও বলছেন অধিনায়ক। অবশ্যই আমাদের জন্য ভালো হবে জাপানে গিয়ে যদি আমরা ট্রেনিং করতে পারি। তো আমাদের সামনে যে খেলাগুলো আসতেছে থাইল্যান্ডে, তারপরে অস্ট্রেলিয়াতে, তো সেটার জন্য আমাদের খুবই কাজে দিবে। আর আমরা তো বুঝতেছি আমাদের কোন জায়গাগুলোতে আরও ভালো করতে হবে। বিশেষ করে আমরা সাউথ কোরিয়ার সাথে যখন খেলছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কোন জায়গাগুলো দুর্বলতা আছে। আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের আসর, যেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে আরও 11টি এশিয়ার দল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আগামী মৌসুমে লা লিগার ম্যাচ হতে পারে যুক্তরাষ্ট্রে। ডিসেম্বরে বার্সেলোনা ভিয়ারিয়াল ম্যাচ মায়ামিতে আয়োজনের অনুমতি দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। বার্সা ও ভিয়ারিয়ালের ম্যাচটি আগামী 20 ডিসেম্বর হবার কথা মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হবার আনুষ্ঠানিকতা বাকি। লা লিগা অনুমোদন দেবার পর এবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে পাঠানো হবে। সেখান থেকে ছাড়পত্র পেলে প্রয়োজন হবে ফিফার চূড়ান্ত অনুমোদনের। সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হলে বিদেশের মাটিতে ইউরোপের বড় লিগগুলোর প্রথম ম্যাচ হবে এটি। এর আগে গত কয়েক মৌসুম ইতালিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের ম্যাচ হয়েছে বিদেশের মাটিতে। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি নাবিলা সোহার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।